অবশেষে শিল্প খাতে আবারও গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত সরকারের। দুই ক্যাটাগরিতে আমরা দিয়েছি ৩৫৫টা। আমরা বলেও দিয়েছি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে সেখানকার যদি ভারসাম্য মেনটেন করে তারা যেন দেন। ব্যবহার করা যাবে না অনুমোদনহীন খাতে হুঁশিয়ারি প্রতিমন্ত্রী। আমরা অধিকাংশ শিল্পকে গ্যাস ব্যবহারের জন্য দিয়েছি, কেবলমাত্র বয়লার বা তারা ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে ইউজ করবেন। ঢালাওভাবে সংযোগে সংকটে পড়বে দেশ। 2019 সালের পরে কতটা ইন্ডাস্ট্রিতে তার চাহিদা মতো গ্যাস আপনি দিতে পারবেন আমার সন্দেহ আছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি জাফর সাদিক এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষকদের কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড। হাতাহাতি শিক্ষক লাঞ্ছিত। ধাক্কা মেরে গিয়ে ঢুকছে এই ছাত্রলীগকে পুষছেন কেন? ওনারা স্টুডেন্টসদের লাগিয়ে দিয়েছেন টিচার্সদের বিরুদ্ধে। বর্ষা শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসে শনাক্ত 657 জন। পূর্ব প্রস্তুতি থাকায় নিয়ন্ত্রণে ছিল মৃত্যুহার, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। কোরবানির ঈদে চামড়া পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি থাকবে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মৌসুমী ব্যবসায়ীদের জন্য আগে ভাগে চামড়ার দাম নির্ধারণের পরামর্শ। গরম পানি ঢেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সড়কের পাশের শত শত সরকারি গাছ নিধন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দায় সারা আশ্বাস বন কর্মকর্তাদের। এবং নতুন করে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণায় অস্থিতিশীল দেশের চিনির বাজার। মিল থেকে সরবরাহ কমেছে, দামের প্রভাব পড়েছে খুচরা বাজারে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় ছাত্রলীগ ও ভিসি বিরোধী শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে শিক্ষক ও কর্তব্যরত সাংবাদিকরা লাঞ্ছিত হন। এ ঘটনায় ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সমাবেত হন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আন্দোলনরত শিক্ষকরা। কিন্তু এর আগে থেকেই সেখানে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষকরা অবস্থান নিতে চাইলে বাধা দেয় ছাত্রলীগ। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক সহ বেশ কজন শিক্ষক লাঞ্ছিত হন। এ হামলার জন্য উপাচার্যকে দায়ী করেন শিক্ষকরা। ছাত্রলীগের তারা এখান থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং বিসির নেতৃত্বে এটা হয়েছে। আমরা ঢুকতে দিব না, তাই ওরা ধাক্কা মেরে গিয়ে ঢুকছে এই ছাত্রলীগকে পুষছেন। 7 বছর তারা চালিয়েছে এই ইউনিভার্সিটি, তারা চালিয়েছে। এখন কথা বলে সার্টিফিকেট পায় না। সব ক্লাস চলছে, কন্ট্রোলার অফিস খোলা আছে, সবকিছু ওপেন আছে। কোথা থেকে তারা সার্টিফিকেট পায় না? এখানে যে ছাত্ররা যেভাবে আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে, তারা যদি আমার ছাত্র হয়ে থাকে তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। তুমি এরকম একটা ছাত্র তৈরি করেছো। শিক্ষকদের এমন অভিযোগ অস্বীকার করে উপাচার্য অধ্যাপক ডক্টর আমিনুল হক ভুইয়া জানান, শিক্ষকরাই তাকে কার্যালয়ে ঢুকতে বাধা দিয়েছেন। আমি যখন ঢুকি আমার স্টুডেন্ট প্রক্টররা আমাকে এগিয়ে নিয়ে আসছেন এবং যেহেতু সামনে একটা জটলা ছিল, বরঞ্চ আমি দেখেছি আমাকে ফারুক উদ্দিন, পরবর্তীতে ইয়াসমিন হক, পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাধা দিয়ে তারপর ঢুকে গেছি। এদিকে শিক্ষকদের উপর হামলার কথা অস্বীকার করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এটা সম্পূর্ণ একটা মিথ্যা অপবাদ, কারণ আমরা এখানে আসছি সাধারণ শিক্ষার্থীরা, এসি যেন হয়, আমাদের দাবিগুলো যেন এখানে উঠে। আমাদের অনেকের ভর্তি আটকে আছে, আমাদের কোনো ধরনের কার্যক্রম হচ্ছে না। ওনারা সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে গিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিত্র করার জন্য আন্দোলন করতেছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা আশা করি
যে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করবেন না বা হবে না। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে গত 13 এপ্রিল উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। আন্দোলনের এক পর্যায়ে উপাচার্য 22 এপ্রিল থেকে 2 মাসের ছুটি কাটাতে বাধ্য হন। সময় সংবাদ, সিলেট। দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কি? ধন্যবাদ জাফর। আপনি যেটা বলছিলেন যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছাত্রলীগের যে সংঘর্ষ হয়েছে, এরপরে সর্বশেষ যে অবস্থা যে আসলে এই যে সংঘর্ষ যে কারণে হয়েছিল, মূলত আজকে একাডেমিক কাউন্সিলের একটি মিটিং ছিল। সেই মিটিংটি হওয়ার কথা যে বিকেল 3:30টার সময়। এই মিটিংটি কিছুক্ষণ পর যেটি শুরু হবে এবং উপাচার্য মহোদয় এই মিটিংটি করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু অপরদিকে যারা আন্দোলন করছেন, সেই আন্দোলন তো শিক্ষকরা বলেছেন তারা এই 3:30টার এই মিটিংটি তারা করতে দিবেন না এবং তারা এই বিল্ডিং যে বিশ্ববিদ্যালয় একাডেমিক একটি ভবন রয়েছে, সেই এই বিল্ডিং এ তারা এখন বৈঠকে বসেছেন এবং এই বৈঠক থেকে তারা, আমরা যেটা জানি যে তারা আবার উপাচার্যের কার্যালয়ে এসে তারা ঘেরাও করে রাখবেন, যাতে এই বৈঠকে কোনো শিক্ষক বা কোনো এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা যাতে না ঢুকতে পারে, যে কারণে তারা ওই জায়গা থেকে এখানে আবার এসে বসবেন। আবার ওইদিকে যারা ছাত্রলীগ আছেন এবং পুলিশ যারা রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষের যে শিক্ষকরা রয়েছেন, তারাও প্রস্তুত যে তারা ওইদিকে যাতে তাদেরকে যদি কেউ বাধা দেয় তবে তারা বলেছে যে তারা ঢুকবে এবং আজকের বৈঠকে তারা অংশ নেবে। তো আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে রাখি যে গত এপ্রিল মাস থেকে যে আন্দোলনটি শুরু হয়েছিল, এরপর থেকে এই বিশ্ববিদ্যালয়ে কোনো একাডেমিক কাউন্সিলের কোনো মিটিংও হয়নি এবং সিন্ডিকেটের যে জরুরি সিন্ডিকেট বৈঠক সেটিও করতে দেয়নি এই শিক্ষকরা। মূলত যেদিন বৈঠকের আহ্বান করা হয় সেদিনই তারা উপাচার্যের ভবনের সামনে এসে অবস্থান নেয় এবং আজকেই তারা কর্মসূচি ছিল যে আজকে তারা কোনো ধরনের বৈঠক করতে দেবে না। এবং আজকের এই মিটিংটি সবচেয়ে জরুরি মিটিং এই জন্য যে আগামী 14 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই ভর্তি পরীক্ষার যে কমিটি, ভর্তি কমিটি এবং সম্পূর্ণ বিষয়টি আজকের বৈঠক থেকে মূলত নির্ধারিত হবে। তো এই আন্দোলনকারী শিক্ষকরা বলছে যে এই বিশ্ববিদ্যালয়ের এই ভিসির অধীনে কোনো ধরনের বৈঠক তারা করতে দিবেন না বা কোনো ধরনের কার্যক্রম চলতে দেবে না, যে কারণে তাদের লক্ষ্যটা হচ্ছে এই বৈঠকটি তারা বানচাল করা। এবং এই বৈঠকের পরে হয়তো আগামীকাল বা এর পরের দিন যেটি সিন্ডিকেট বৈঠক হওয়ার কথা ছিল, তারা বলেছে যে সিন্ডিকেট বৈঠকও তারা করতে দিবেন না। এখন যে সর্বশেষ অবস্থা যে মিটিংয়ের এই একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের জন্য উপাচার্য মহোদয় তিনি প্রস্তুতি নিচ্ছেন, আবার ওইদিকে যারা আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন তারাও প্রস্তুতি নিচ্ছেন আবার কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়ার, এবং তারা এই বৈঠকটি করতে না দেওয়ার জন্য তারা আমাদেরকে বলেছেন। আহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য বিরোধী শিক্ষকদের কর্মসূচিতে ছাত্রলীগের বাধার পর এখনো পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়টিতে। তো সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। এদিকে ভাতা বাড়ানোর দাবিতে অর্ধদিবস কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করেছেন সারা দেশের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 10টা থেকে দেশের সরকারি বেসরকারি 100টি হাসপাতালের প্রায় 7,000 ইন্টার্ন চিকিৎসক এই কর্মসূচিতে অংশ নেন। দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। সকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচি পালন করেন। এ সময় প্রস্তাবিত পে স্কেলের সঙ্গে সঙ্গতি রেখে ভাতা বাড়ানোর দাবি জানান তারা। এদিকে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সকালে এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা দ্রুত ভাতা বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে 15 দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন তারা। এখন যে দৈনন্দিন জীবন, এই জীবনে আসলে এই ভাতা দিয়ে আমরা চলতে পারছি না। ভাতা পাই প্রায় 10,000 টাকার, কিন্তু এই ভাতা দিয়ে বর্তমান যে বাজার ব্যবস্থা, এই ব্যবস্থা একজন ইন্টার্নের পক্ষে 5 বছর পড়াশোনা করার পরে আমাদের একজন ইন্টার্ন পক্ষে চলা খুবই কষ্টকর হয়ে যায়। সরকার আমাদের ব্যাপারটা নিয়ে ভাবুক, সেটা আমরা চাচ্ছি, এবং এই দাবিটা শুধুমাত্র যে এই বছরের তা কিন্তু না। ইন্টার্ন ডাক্তাররা সবসময় অনেক কষ্ট করে কাজ করি, কিন্তু আমাদের এই কষ্টের দামটা কখনোই দেওয়া হয় না। বর্তমান পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে যেন আমাদের ভাতা বৃদ্ধি করা হয়। ভাতা বৃদ্ধির ব্যাপারে কোনো মতামত না জানান, মানে ভালো কিছু না জানান, তাহলে 15 দিন পর আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। কোরবানির ঈদে চামড়া পাচার রোধে সীমান্তে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে মৌসুমী চামড়া ব্যবসায়ীদের জন্য ঈদের আগেই দাম নির্ধারণের আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা কোনো ক্রমেই চামড়া যাতে আমাদের সীমান্ত দিয়ে ওই পারে না যায় সেই জন্য আমরা খেয়াল রাখবো। এটার জন্য আমাদের
বিজিবি এবং অন্যান্য ইসেরা এটা খেয়াল রাখবেন। হঠাৎ করে এই মৌসুমে কিছু ক্রেতা চামড়ার বাজারে প্রবেশ করেন যারা নাকি ওই ট্যানারির সঙ্গে সম্পৃক্ত নয়। তারা এই বাজারগুলো নিয়ে অনেক ধরনের কখনো বেশি কখনো কম এই ধরনের ব্যবস্থা তৈরি করে। এই ধরনের ব্যবস্থা যাতে না করতে পারে সেই জন্য আমরা ট্যানারি ওনার্সকে মালিকদেরকে আমরা রিকোয়েস্ট করেছি তারা যেন একটা দাম নির্ধারণ করে দেন। বর্ষা মৌসুম শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে এ সংখ্যা আতঙ্কিত হওয়ার মতো নয় বলে মনে করেন কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ কয়েকটি হাসপাতালে চলছে গবেষণাও। এবারের পরিস্থিতি ডেঙ্গু বিস্তারে অনুকূলে থাকলেও পূর্ব প্রস্তুতি থাকায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমনের রিপোর্ট। এবারের বর্ষার ধরন, বাতাসের আর্দ্রতা সবকিছু ছিল ডেঙ্গু বিস্তারের অনুকূলে। এরই প্রেক্ষিতে বর্ষা মৌসুম শেষ হতে না হতেই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু জ্বর সহ ভাইরাস ও পানিবাহিত জ্বরজনিত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছর ঢাকার মোট 24টি হাসপাতালে 759 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে, যার মধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছে 657 জন। তবে ডেঙ্গুর জন্য বিপজ্জনক এই আগস্ট মাসে মৃত্যুর ঘটনা না ঘটায় বিষয়টা নিয়ে আতঙ্কিত নন চিকিৎসকরা। জ্বর দেখা দিলেই একটু বাড়তি সতর্ক থাকার পরামর্শ তাদের। জ্বরের রোগীগুলা বর্তমানে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে, আউট পেশেন্টে বেশি আসছে। ডেঙ্গু জ্বরের প্রাথমিক পরামর্শ এবং অন্যান্য ভাইরাস জ্বরগুলোর মধ্যে একই রকম। ওদেরকে আমরা বলি যে 3টা চিকিৎসা দরকার। একটা হচ্ছে বিশ্রাম, আর হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং খাবারটা স্বাভাবিক রাখতে চেষ্টা করা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ভাইরাস উপজাত শনাক্তকরণ, লার্ভা জরিপ প্রকল্পের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও চলছে ভাইরাস নিয়ন্ত্রণে গবেষণার কাজ। নিউমোনিয়া বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই ধরনের যদি কোনো অসুখ না থাকে তাকে সেক্ষেত্রে আমরা এই গবেষণায় অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করি। 1617টা পেশেন্ট আমরা এখানে স্ক্রিনিং করেছি, আর এর মধ্যে 306টা পেশেন্টকে আমরা এনরোল করতে পেরেছি। নিয়মিত তদারকি আর পূর্ব পরিকল্পনার যথাযথ বাস্তবায়নের ফলে এবারে প্রতিকূল পরিস্থিতিতেও ডেঙ্গু মোকাবেলা সম্ভব হয়েছে বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। আগস্ট মাসে আমরা ডেঙ্গু রোগী বেশি পাচ্ছি, কিন্তু যে দুটো ডেঙ্গু জ্বর খারাপ বলে বলা হয় সেটি রিপোর্ট কিন্তু আমরা পাচ্ছি না। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে আসলে ডেঙ্গুর ব্যাপারে জেনে নেওয়া ভালো এবং সেই মোতাবেক ডাক্তারের পরামর্শ মতো চলা, এটি ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল কার্যক্রম। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাঙামাটি থেকে গ্রেফতার মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির 3 সদস্যের 5 দিন করে রিমান্ড মঞ্জুর। এবং যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ায় টাঙ্গাইলের ভুয়াপুরে 75টি গ্রাম প্লাবিত, পানিবন্দী লক্ষাধিক মানুষ, ডুবে গেছে বীজতলা ফসলি জমি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শিল্প খাতের 355টি প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দিচ্ছে সরকার। এর মধ্যে 162টি প্রতিষ্ঠানে লোড বাড়ানো এবং 193টি প্রতিষ্ঠানে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হবে। পেট্রোবাংলা জানিয়েছে আদেশ কার্যকর করতে ইতোমধ্যে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে জ্বালানি প্রতিমন্ত্রীর করা নির্দেশ, অনুমোদিত এই গ্যাস কোনো মতেই ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহার করা যাবে না। আর বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন করে গ্যাস ক্ষেত্র অনুসন্ধান না করে ঢালাওভাবে সংযোগ বাড়ালে 2019 সাল নাগাদ চরম সংকটে পড়বে দেশ। দেবাশিস রায় রিপোর্ট। শিল্পায়নের জন্য সবকিছুর আগে জরুরি চালনা শক্তি তথা বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ত সরবরাহ, যা কিনা গতি ধরে রাখে দেশের অর্থনীতির প্রবাহে। কিন্তু গ্যাসের উৎপাদন সংকটের কারণে 2010 সাল থেকেই শিল্প খাতে নতুন সংযোগ দেয়া বন্ধ করে সরকার। সবশেষ 2013 সালের ডিসেম্বরে 82টি কারখানায় সংযোগ দেয়া হয়। তবে এই কবছরে জমে থাকা কয়েক হাজার আবেদনের ভিত্তিতে এবার 355টি কারখানায় গ্যাস সংযোগ দিচ্ছে কর্তৃপক্ষ, যার মধ্যে তিতাস গ্যাসে লোড বৃদ্ধির আবেদন 139টি, নতুন সংযোগের 160টি। কর্ণফুলী গ্যাসে 12টি করে প্রতিষ্ঠানে লোড বৃদ্ধি ও নতুন সংযোগ দেয়া হবে। বাখরাবাদ গ্যাস কোম্পানিতে লোড বৃদ্ধি হবে 5টি ও নতুন সংযোগ দেয়া হবে 13টিতে। এছাড়া পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে 6টি কারখানার লোড বৃদ্ধি ও 8টির নতুন সংযোগ অনুমোদন দিয়েছে জ্বালানি বিভাগ। তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার প্রধান জানিয়েছেন, জ্বালানি বিভাগের এই আদেশ কার্যকর করতে এরই মধ্যে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশ
নির্দেশনা দেওয়া হয়েছে। 2 ক্যাটাগরিতে আমরা দিয়েছি 355টা এবং এর দৈনিক লোডের পরিমাণ হবে 93 MMCFD। আমরা গত 1 বছরই প্রায় 300 MMCFD মতো লোড আমাদের বৃদ্ধি পেয়েছে। আমরা বলেও দিয়েছি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে সেখানকার যদি ভারসাম্য মেনটেন করে তারা যেন দেন। তবে কারখানাগুলোতে এই গ্যাস যাতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বা ক্যাপটিভ পাওয়ারে ব্যবহার না করা হয় সেজন্য সরকার জোর তদারকি চালাবে বলে দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর। আমরা অধিকাংশ শিল্পকে গ্যাস ব্যবহারের জন্য দিয়েছি কেবলমাত্র বয়লার বা তারা ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে ইউজ করবেন, ক্যাপটিভ তো আমরা দিবই না। সেটা যদি কেউ ব্যবহার করে ইন্সপেকশনে যাবে দেখবে তারা বন্ধ করে দিবে। অন্যদিকে পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন স্থল ও সমুদ্রভাগে দ্রুত গ্যাসের ব্যাপক অনুসন্ধান ও উৎপাদন শুরু করা না গেলে কবছর পর গ্যাসের ভয়াবহ সংকটে পড়তে হবে দেশকে। যে পরিমাণ গ্যাস প্রতি বছর জ্বালাচ্ছি সেই পরিমাণ গ্যাস প্রতি বছর আমি পুনর্ভরণ করব। অন্যথায় 2019 সালের পরে নতুন কানেকশন তো দূরের কথা, কতটা ইন্ডাস্ট্রিতে তার চাহিদা মতো গ্যাস আপনি দিতে পারবেন যে অলরেডি যেগুলোতে আছে, আমার সন্দেহ আছে। এছাড়াও অনুৎপাদনশীল খাতে সংযোগ দেয়া বন্ধ ও গ্যাসের অপচয় রোধ করতে না পারলে সুষম গ্যাসের প্রবাহ ধরে রাখা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নই রয়ে যাবে বলেও মত দিয়েছেন জ্বালানি বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটিতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্য সন্দেহে গ্রেফতার 3 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আখতার এই আদেশ দেন। এর আগে 3 জনকে আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাইতং পাড়ার একটি বাড়ি থেকে মং চো ওয়াং ও চ সুইং অং মারমাকে আটক করে পুলিশ। পরে রাজস্থলী থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। তবে এই মামলার আরেক আসামি বাড়ির মালিক রে জেং জু এখনো পলাতক রয়েছে। এর আগে বৃহস্পতিবার তাইতং পাড়ার একই বাড়ি থেকে আরাকান আর্মির সদস্য অং নং ইয়ংকে আটক করা হয়। তাকে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর হলে তল্লাশি চালিয়ে পুলিশ 3 শিবির কর্মীকে আটক করেছে। পুলিশ জানায় ভোর 5:30টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের 226 নম্বর রুমের সিট বরাদ্দ নিয়ে ছাত্রলীগ কর্মী নাহিদকে ফোনে শিবির কর্মীরা হুমকি দেয়। বিষয়টি ছাত্রলীগ নেতৃবৃন্দকে জানানোর পর জিয়া হলের সামনে জড়ো হতে থাকেন তারা। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে জিয়া হলে তল্লাশি চালিয়ে জিহাদি বইসহ 3 শিবির কর্মীকে আটক করে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। হবিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী ওই সময় নাহিদকে তারা উপর্যপুরি আঘাত করে, নাহিদ আহত হয়। এ সময় আশেপাশের হল থেকে আমাদের ছাত্রলীগ নেতৃবৃন্দ একজোট হয়ে তাদেরকে ধরে 2 জনকে পুলিশে সোপর্দ করে। নতুন সিট অ্যালটমেন্ট দেওয়া নিয়ে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের মধ্যে একটু উত্তেজনা দেখা দেয়। পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে আমরা হলে তল্লাশি চালাই এবং সেখানে তল্লাশি চালিয়ে আমরা ছাত্র শিবিরের প্রচারের বিভিন্ন বই, তারপর তাদের লিফলেট এগুলো আর কি জব্দ করি। টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে টাঙ্গাইলে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভুয়াপুর উপজেলার 75টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। ডুবে গেছে বীজতলা, ফসলি জমি ও সবজি ক্ষেত। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। জেলা প্রশাসক জানান ইতোমধ্যে ত্রাণ বরাদ্দ করা হয়েছে। কাদের তালুকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভয়াবহ বন্যায় টাঙ্গাইলের যমুনা নদীর তীরবর্তী ভুয়াপুর উপজেলার গাবসারা, অর্জুনা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। একের পর এক গ্রাম, হাজার হাজার একর রোপা আমন বীজতলা, ফসলি জমি ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে এলাকার মানুষ গরু, ছাগল ও হাঁস মুরগি নিয়ে চরম বিপদে পড়েছেন। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাবসারা ও অর্জুনা ইউনিয়ন। খাওয়া খাদ্যেরও কষ্ট,
তেল সাবানের কষ্ট না। সাপ পোকা আছে, ব্যাং আছে, চিকির পেরে উঠে মা ডরাই। আমরা এই ডালা ডুলার মধ্যে কত কষ্ট করে নদীর দ্বারা আমরা হইছি, কি ফুসকি দিবেন নিগেছেন মেম্বার চেয়ারম্যানরা আইসেই নেই। এদিকে জনপ্রতিনিধিরা জানান তাদের ইউনিয়নের বেশিরভাগ গ্রামই পানির নিচে তলিয়ে গেছে, কিন্তু এখনো সরকারি কোনো সাহায্য আসেনি। জনগণের পাশে প্রতিদিন আসছি, তাদের দুঃখ দুর্দশা জানছি, শুনছি, এবং তাদের কাছে আমরা এখনো পর্যন্ত কোনো রিলিফ পৌঁছাতে পারি নাই। ত্রাণ বরাদ্দ দেওয়ার সাথে সাথেই আমরা সেগুলো এই বন্যা দুর্গত এলাকা মানুষের মধ্যে সঠিকভাবে বিতরণ করার চেষ্টা করব। তবে ভুয়াপুরের উপজেলা চেয়ারম্যানের দাবি, ইতিমধ্যে 4 ইউনিয়নের বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 20 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। 20 টন জিআর পেয়েছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে, আর জেলা প্রশাসক মহোদয় আশ্বাস দিয়েছেন যে অচিরেই এই বন্যার্ত মানুষের জন্য আরো ব্যাপক সাহায্য সহযোগিতা দেওয়া হবে। অবশ্য জেলা প্রশাসক জানান বন্যার্তদের মাঝে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। চালগুলো ওখানে পৌঁছিয়ে সুনির্দিষ্টভাবে যাতে আক্রান্ত ব্যক্তির কাছে দেয়া যায়, ওই জন্য হয়তো ওনারা একটু সময় নিচ্ছেন, কিন্তু সবাই পাবেন। জেলার ভুয়াপুর উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 75টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। গরম পানি ঢেলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশের শত শত সরকারি গাছ নিধন করেছে দুর্বৃত্ত চক্র। প্রকাশ্যে একের পর এক গাছ নিধন করা হলেও রহস্যজনক কারণে নীরব বন বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়ক এবং মহাসড়কের রাস্তার পাশের গাছগুলো হঠাৎ করেই কঙ্কালসার হয়ে পড়েছে। এই অবস্থায় সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এলাকাবাসী জানান, প্রতিদিন রাতের আধারে নাসিরনগর উপজেলার সদর, কুন্ডা, সিংহগ্রাম, তেলিপাড়া, মহিষবের সহ আশপাশের রাস্তার পাশের গাছগুলোর গোড়ায় গর্ত করে পরিকল্পিতভাবে গরম পানি ঢালা হয়। এতে ধীরে ধীরে তরতাজা গাছগুলো মরে যায়। পরে চোরাই চক্রের সদস্যরা প্রথমে মরা গাছগুলোর ডালপালা কেটে নেয়, তারপর পুরো গাছটাকেই কেটে নিয়ে চলে যায় তারা। অনেকবার দাওয়া করছি অনেকজনকে, কিন্তু আমরা চিনতে পারি নাই। অনেকদিন ধরে গাছ দেখতেছে, একটা পর্যায়ে দেখি সব গাছ একদিনই আপনার উদয় হয়ে যাচ্ছে। প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় মানুষজন এটা যারা করতেছে, তারা ছত্রছায়ায় এখনো আমাদের এলাকায় আছে। যারা কাটছিরা এরাই সুরার লোকে জড়িত। গাছ কেটে নেওয়ার বিষয়টি স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, সড়ক মহাসড়কে বিভিন্ন বেসরকারি সংস্থা চুক্তি করে গাছগুলো লাগিয়েছিল, কিন্তু গাছগুলো মরে যাওয়ায় গাছ কাটার অনুমতি চেয়েছে সংস্থাগুলো। রোডসান হাউসের সাথে একটা চুক্তি করেছে, যাবতীয় রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য দায় দায়িত্ব কৃষিকা এবং তাদের যে সুবিধাভোগী জনগোষ্ঠী আছে সামাজিক বনায়নের মাধ্যমে তারাই এগুলো দেখাশোনা করে থাকে। উদ্ভিদ বিশেষজ্ঞরা বলছেন, গরম পানির কারণে উষ্ণ মাটিতে গাছের কোষগুলো পানি এবং খনিজ লবণ পরিশোধন ক্ষমতা হারিয়ে ফেলে। গাছ যদি পানি শোষণ করতেই না পারে, তাহলে তার পক্ষে বেঁচে থাকাটা সম্ভব না। একাধিক কোষ এভাবে মরতে মরতে দেখা যায় যে একটা সময় তার মূল তার সমস্ত কার্যকারিতা হারিয়ে ফেলে। আর পরিবেশবিদরা বলছেন, অব্যাহতভাবে গাছ নিধন করা হলে পরিবেশের পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। গাছ না বাঁচলে এই প্রকৃতি বাঁচবে না এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না। গাছ যাতে না কাটতে পারে একটা প্রতিরোধ আমাদের সবার যার যার যে অবস্থানে আছে এটা করা উচিত। কুমিল্লা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুষ্ট প্রকৃতির লোক যারা আছে শনাক্ত করতে পারে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্বৃত্ত চক্র 45 কিলোমিটার দীর্ঘ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর সড়কের দুপাশের অন্তত 5 শতাধিক গাছ গরম পানি থেরাপি দিয়ে মেরে ফেলেছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আবারও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর। বরিশাল, খুলনা ও রাজশাহীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মাসিক ভাতা ৯,৯৫০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। সকালে ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজশাহী মেডিকেল কলেজের সামনে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় 15 দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দুর্ঘটনায় নিহত হন, আমরা প্রথমেই তার সকাল 10টা থেকে টানা 3 ঘন্টা জরুরি বিভাগ ছাড়া অন্য বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখে ধর্মঘট পালন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে একই দাবি নিয়ে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় গত 6 বছরেও তাদের বেতন ভাতা বাড়ানো হয়নি বলে অভিযোগ করেন তারা।
20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণায় অস্থিতিশীল হতে শুরু করেছে দেশের চিনির বাজার। গত দুদিনের ব্যবধানে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ চিনির দাম 70 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি, মিল থেকে চিনির সরবরাহ যেমন কমেছে, তেমনি পাইকারি পর্যায়েও বেচা বিক্রি অর্ধেকে নেমে এসেছে। অন্যদিকে পাইকারি বাজারের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চলতি বছর বাজেটের আগে চিনির উপর শুল্ক আরোপের প্রস্তাব করা হলেও বাজার স্থিতিশীল রাখতে তা সংশোধন করা হয়। ফলে বাজেটে চিনি আমদানির উপর নতুন করে কোনো শুল্ক আরোপ করা হয়নি। এতে গত কয়েক মাস ধরে চিনির দাম ছিল নিম্নমুখী। এমনকি রমজান ও ঈদেও চিনির দাম ছিল স্থিতিশীল। কিন্তু বুধবার চিনির উপর 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করায় দীর্ঘদিন স্থিতিশীল থাকা এই পণ্যটির দাম বাড়তে শুরু করে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি বস্তা চিনি বিক্রি হচ্ছে 1260 টাকা থেকে 1270 টাকায়। কেজি প্রতি 500 টাকা বাড়াইছে। এখন মার্কেট এ পর্যন্ত বাড়ছে 3 থেকে 4 টাকা। সেই হিসেবে আরো 2-3 টাকা বাড়ার সম্ভাবনা আছে। সরকারের শুল্ক বাড়ার কারণে মিলের রেট বাড়াইছে, সে অনুপাতে আমাদের পাইকারি বাজারও এটা রেট বাড়ছে আর কি। লবণের কাছাকাছি চিনির দাম, সেই হিসাবে চিনির দাম বাড়াটা উচিত। এদিকে ব্যবসায়ীদের দাবি, দাম বাড়ার কারণে মিল থেকে চিনি সরবরাহ কমে গেছে, সেই সাথে কমেছে বিক্রির পরিমাণও। সরকারের ঘোষণা দেওয়ার পর চিনির বাজারটা বেড়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে, আমাদের বেচা বিক্রিও কমে গেছে। আগে প্রায় 50-60 বস্তা বিক্রি করতাম, এখন 10-12 বস্তা বিক্রি করতে পারছেন। অন্যদিকে পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম 2 টাকা বেড়ে 36 টাকা থেকে 38 টাকায় দাঁড়িয়েছে। 36 বেচে আমরা এরকম এখন 38 বেচতেছি। 100 টাকা মানে 2 টাকা, আর খুচরা বাজারে ধরেন আরো 2 টাকা। ব্যবসায়ীরা জানান, দেশে বছরে 14 থেকে 15 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। সরকারি মিলগুলোর উৎপাদন ছাড়াও বেসরকারি মিলগুলো পরিশোধিত ও অপরিশোধিত দুভাবে বিদেশ থেকে চিনি আমদানি করে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তাবিত শিল্পনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে পর্যটন শিল্পকে। তবে এ খাতের প্রসারে ছোট বড় বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও এখনো বড় বাধা মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা। এমনটাই দাবি পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের। এদিকে পর্যটক আকর্ষণে পর্যটন কেন্দ্রগুলোর ভিজুয়াল প্রেজেন্টেশন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। নিজের রূপবৈচিত্র্যে পর্যটকদের আকৃষ্ট করার মতো দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত, একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, প্রবাল দ্বীপ আর ঝর্ণা ছোঁয়া সবুজে ঢাকা পাহাড়, পাশাপাশি হাওড় বাওড় সহ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সবই আছে 56,000 বর্গমাইলের ছোট্ট এই বাংলাদেশের। এই সম্ভাবনাকে পুঁজি করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রস্তাবিত শিল্পনীতিতে উচ্চ অগ্রাধিকারমূলক 13টি শিল্প খাতের মধ্যে রাখা হয়েছে পর্যটনকে। তবে এই শিল্পের প্রসারে এখনো ঘাটতি রয়েছে পরিচিত পর্যটন কেন্দ্রগুলোর ভিজুয়াল প্রেজেন্টেশনের। এমন দাবি করে পর্যটকদের জন্য নতুন নতুন নয়নাভিরাম স্থান ও স্থানীয় কৃষ্টি কালচারকে তুলে ধরার পরামর্শ বিশেষজ্ঞদের। অ্যাট্রাকশনের প্রথম সূত্রটা হলো আমার ভিজুয়াল প্রেজেন্টেশন। আমি কাছে যেয়ে দেখলে কিন্তু সে দেখাটাকে কখনোই ভিন্ন মনে হবে না। এই প্রেজেন্টেশনটা আমাদের অ্যাবসলিউটলি জিরো। সন্ধ্যার পরে কি আমাদের কালচারাল শোগুলো করতে পারি না? তবে এ খাতের সাথে জড়িতরা বলছেন, এই শিল্পের পিছিয়ে থাকার পেছনে সবচেয়ে বেশি দায়ী পর্যটন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এটার সাথে জড়িত আরো অন্তত 8-10টা মন্ত্রণালয় আছেন, যে যার মতো করে কাজ করেন। সমন্বিতভাবে যে একটা কাজ করা দরকার এই শিল্পের উন্নয়নের জন্য, সে কাজটা আজ পর্যন্ত আমরা কোনোদিন করতে পারিনি। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন করা হলে পর্যটনই একমাত্র শিল্প যে খাতের উন্নয়নে আলাদা করে মোটা অঙ্কের বিনিয়োগের দরকার হবে না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বই প্রকাশ করবেন দি ইনস্টিটিউট ওরিয়েন্টাল স্টাডিজ রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ভিতালি নাউমকিন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে তার এই আগ্রহের কথা জানান ডক্টর নাউমকিন। বইটি বাংলা, ইংরেজি, রাশিয়ান, আরবি সহ বিভিন্ন ভাষায় প্রকাশ করা হবে বলে জানান তিনি। শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু এবং তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্মরণ করেন বঙ্গবন্ধুর ৭৪ সালের রাশিয়া সফর এবং তার সঙ্গে
কাজ করার অভিজ্ঞতার কথা। এ সময় মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার সমর্থন এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে আগামী দিনের বাংলাদেশ নির্মাণে কাজ করছে তার সরকার। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ইউরোপের উন্নত দেশগুলোতে অভিবাসীদের স্রোত। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে চলতি বছর 3 লাখেরও বেশি অবৈধ অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। অভিবাসন প্রার্থীদের এই ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ইতালি, হাঙ্গেরি, সার্বিয়া, মেসিডোনিয়া ও জার্মানির মতো দেশগুলো। ইউরোপে অভিবাসীর এই প্রবাহ আগের যে কোনো সময়ের তুলনায় ভয়াবহ। এদের সবচেয়ে বড় অংশ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার। এরপরেই রয়েছে আফগানিস্তানের অবস্থান। বিশ্বব্যাপী সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই আশ্রয় প্রার্থীদের এই ঢল থামানো যাচ্ছে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সব ঝুঁকির কথা জেনে শুনেই জীবন বাজি রেখে ভয়ঙ্কর এই যাত্রায় নেমেছেন বলে জানান মেসিডোনিয়ার এই শরণার্থী ক্যাম্পের মানুষগুলো। আমরা জানি এ পথে মৃত্যু ওত পেতে আছে, তারপরেও ভালোভাবে বাঁচার আশায় আমরা মৃত্যুকেও আলিঙ্গন করতে রাজি আছি। গ্রিসে আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে। গ্রিক উপকূলে আমাদের নৌকা ডুবে যেতে দেখেও তারা বাঁচাতে এগিয়ে আসেনি। পরে তুরস্কের বাহিনী আমাদের উদ্ধার করে। অভিবাসীদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়েছে জার্মানিতে। মিউনিখের সাবেক একটি সেনা ঘাঁটিতে অভিবাসীদের জন্য অস্থায়ী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আশ্রয় পাওয়া প্রায় 1,500 মানুষের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও ত্রাণকর্মীরা। এটা একটা দীর্ঘ যাত্রা। আমি প্রথমে নাইজেরিয়া থেকে লিবিয়া আসি, কিন্তু দেখি সেখানে খ্রিস্টানদের মুসলমানরা হত্যা করছে। আবারও প্রাণ বাঁচাতে অন্য পথ ধরি। ভূমধ্য সাগর হয়ে ইতালি থেকে এখন জার্মানিতে আশ্রয় পেয়েছি। ইউরোপ অভিমুখে এই যাত্রাপথে বাবা মার হাত ধরে পাড়ি জমানো শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। এই পরিস্থিতিতে অভিবাসন প্রার্থীদের সাহায্য করতে গ্রিস ও ইতালির প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এরই মধ্যে সার্বিয়ার সঙ্গে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তুলেছে হাঙ্গেরি। কড়াকড়ি আরোপ করে সেখানে 1000 সীমান্তরক্ষী মোতায়েন করা হয়েছে। সরকারি তথ্য অনুসারে পূর্ব ইউরোপের দেশগুলোতে আশ্রয় লাভের আশায় এবছরই আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দরিদ্র ও সংঘাত পীড়িত দেশগুলো থেকে সার্বিয়া ও হাঙ্গেরিতে অবৈধভাবে 1,40,000 মানুষ প্রবেশ করেছে। আমরা ক্লান্ত। ইউরোপে আসার এই যাত্রা ভীষণ বিপজ্জনক। জানি এটা বৈধ পন্থা নয়, কিন্তু কি করব, একটু মানুষের মতো বাঁচার আশায় এত কিছু করছি। শনিবার সিসিলিতে সাবসাহারা অঞ্চল থেকে আসা 700 অভিবাসী বহনকারী দুটি নৌযান আটক করে ইতালির উপকূলরক্ষীরা। অন্য একটি নৌকা থেকে 125 জন অভিবাসী ও 2 জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন সরকার বিরোধী আন্দোলনকারীরা। বিক্ষোভ বন্ধে সরকারের হুঁশিয়ারির মধ্যে রোববার কুয়ালালামপুরে স্বাধীনতা চত্বরে জড়ো হয় হাজার হাজার মানুষ। নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে 70 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ এনে এই বিক্ষোভের ডাক দেয় মানবাধিকার সংগঠন বেরসিহ। সংগঠনটির পক্ষ থেকে নাজিবের পদত্যাগের পাশাপাশি দেশে সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়। তবে বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করে তাদের কর্মসূচিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে সরকার। আবারও বিপিএল এ অংশগ্রহণের দৌড়ে নেমেছে রংপুর রাইডার্স। এবছর ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য বিসিবির বেঁধে দেওয়া সময়সূচির শেষ দিনে সব শর্ত মেনে বিপিএল এ খেলার আগ্রহের কথা জানান রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা রফিকুল ইসলাম। পাশাপাশি এবছর আয়োজন আরও গোছানো হবে বলেও বিশ্বাস তার। আমরা আজকে পুরোটাই দিয়ে দিয়েছি, যে আমরা 1 কোটি টাকার পে অর্ডার এবং 4.5 কোটি টাকার বিজি আজকে জমা দিয়ে দিয়েছি। আমরা কিছু মাইল ফলক চেঞ্জেস দেখছি, যেটা অ্যাকচুয়ালি আশাবাদী, এবং আমরা আশা করব বিপিএল আরও সুদূর প্রসারী হবে এবং এটা থেকে ভালো ভালো ক্রিকেট ট্যালেন্ট আসবে। লা লিগার খবর। মালাগার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা।
ডিফেন্ডার থমাস ভার্মিলিনের একমাত্র গোলে 1-0 গোলে জিতেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। অন্যদিকে রিয়াল বেতিসের জালে গোল উৎসব করেছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেল ও হামেস রদ্রিগেজের জোড়া গোলে 5-0 গোলের জয় পেয়েছে মাদ্রিদিস্তানরা। ইনজুরির কারণে প্রথম ম্যাচে না খেললেও এদিন মালাগার বিপক্ষে মাঠে নামেন নেইমার। এমএনএস ত্রয়ীর সমন্বয়ে সাজানো আক্রমণ ভাগকে নিয়ে আরও একটি বার্সা আধিপত্যের ম্যাচ দেখার আশায় ছিল সমর্থকরা। তবে প্রথমার্ধে অতিথিদের জমাট রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের 72 মিনিটে লিড নেয় বার্সা। দলের হয়ে নিজের প্রথম ও জয়সূচক গোল করেন ডিফেন্ডার ভার্মেলিন। এদিকে বার্নাবুতে প্রতিপক্ষকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে মাত্র 2 মিনিটে রদ্রিগেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন গ্যারেথ বেল। এরপর ম্যাচের 39 মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন কলম্বিয়ার ফরওয়ার্ড রদ্রিগেজ। বিরতি থেকে ফিরে বেনজেমা ও রদ্রিগেজের গোলে 4-0 লিড নেয় লস ব্ল্যাঙ্কোসরা। পরে ম্যাচের 89 মিনিটে বেল গোল করলে 5-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষকদের কর্মসূচি, ছাত্রলীগের বাধায় পণ্ড, হাতাহাতি, শিক্ষক লাঞ্ছিত। ধাক্কা মেরে গিয়ে ঢুকছে এই ছাত্রলীগকে পুষছেন কেন? ওনারা স্টুডেন্টসদের লাগিয়ে দিয়েছেন টিচার্সদের বিরুদ্ধে। বর্ষা শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসেই শনাক্ত 657 জন। পূর্ব প্রস্তুতি থাকায় নিয়ন্ত্রণে ছিল মৃত্যুহার, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। কোরবানির ঈদে চামড়া পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি থাকবে, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মৌসুমী ব্যবসায়ীদের জন্য আগেভাগেই চামড়ার দাম নির্ধারণের পরামর্শ। গরম পানি ঢেলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়কের পাশের শত শত সরকারি গাছ নিধন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস বন কর্মকর্তাদের। এবং অবশেষে শিল্প খাতে আবারও গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত। ব্যবহার করা যাবে না অনুমোদনহীন খাতে। হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর, সংকটে পড়বে দেশ, মত বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।